আজ আমরা পড়ব সম্ভাবনা তত্ত্ব বা থিওরি অফ প্রবাবিলিটি। অনেক সময় আমরা বলে থাকি চেন্নাই সুপার কিংস আজ হয়তো জিততেই পারবে না, অথবা এমনটা বলে থাকি যে চেন্নাই সুপার কিংস আজ জিতবেই। অনেক সময় আমরা বলি সে হয়তো আজ আসবে, আবার হয়তো বলি যে তার পক্ষে আজ আসা কার্যত অসম্ভব। গণিত শাস্ত্রে এই নিশ্চিত এবং অনিশ্চিত ঘটনাগুলিকে গাণিতিক উপায়ে বিশ্লেষণ করা হয়। কাজেই বলা যায় গণিত শাস্ত্রের যে শাখায় কোনো ঘটনা ঘটার সম্ভাবনাকে গাণিতিক উপায়ে বিশ্লেষণ করা হয় তাকে সম্ভাবনা তত্ত্ব বলা হয়। সম্ভাবনা তত্ত্বে ল্যাপ্লাস, ডি ময়ভার্স এবং বার্নৌলি প্রমুখ গণিতবিদদের অবদান অনস্বীকার্য। প্রথম দিকে সম্ভাবনা তত্ত্ব ফ্যান্টাসি গেম বা জুয়া খেলার জয় পরাজয়ের ক্ষেত্রে আসতে দেখা যায়, তবে এই তথ্য বর্তমানে প্রযুক্তিবিদ্যা, ইনফরমেশন টেকনোলজি, অটোমেটিক কন্ট্রোল থিওরি এবং নেভিতে যুদ্ধজাহাজের নানা কলাকৌশল এবং আরও অন্যান্য ক্ষেত্রে প্রয়োগ করে ব্যাপক সফলতা অর্জন করা গেছে। তো যাই হোক, আজ আমরা পড়ব সম্ভাবনা। আমরা দৈনন্দিন জীবনে নানাবিধ টেস্ট বা পরীক্ষা করে থাকি। আমরা যে সমস্ত এক্সপেরিমেন্ট করে থাকি তা কিন্তু সবই র্যান্ডাম এক্সপেরিমেন্ট নয়। তাহলে আমাদের জানতে হবে কোনো একটা এক্সপেরিমেন্টকে কখন র্যান্ডাম এক্সপেরিমেন্ট বলা হবে। কোনো একটা এক্সপেরিমেন্টকে র্যান্ডাম এক্সপেরিমেন্ট বলা হবে যদি তিনটে প্রপার্টি ফলো করতে হবে, অর্থাৎ তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই হয়। কোনো একটি এক্সপেরিমেন্টকে বা কোনো একটি পরীক্ষাকে সমসম্ভব পরীক্ষা বলা হবে বা র্যান্ডাম এক্সপেরিমেন্ট বলা হবে যদি 1 নম্বর, যে ওই পরীক্ষায় যে ঘটনাগুলো ঘটবে তা যদি আমরা আগের থেকেই জানি, অর্থাৎ অল পসিবল আউটকামস আর নোন ইন অ্যাডভান্স, অর্থাৎ ওই পরীক্ষায় কোন কোন ঘটনাগুলো ঘটবে তা আমরা আগের থেকেই জানি। নাম্বার 2, একটা নির্দিষ্ট পর্যবেক্ষণের ক্ষেত্রে কোন ঘটনাটি ঘটবে তা কিন্তু বলা যাবে না। অর্থাৎ কি বললাম, যে একটি নির্দিষ্ট পর্যবেক্ষণের ক্ষেত্রে কোন ঘটনা ঘটবে তা কিন্তু প্রেডিক্ট করা যাবে না, নির্দিষ্ট করে বলা যাবে না। ইট ইজ ইম্পসিবল টু প্রেডিক্ট হোয়াট আউটকাম উইল অকার ইন এ পার্টিকুলার পারফরমেন্স। নাম্বার 3, যে এটাকে আমরা একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অসংখ্যবার করতে পারি। ইট ক্যান বি ডান ইনফাইনাইট নাম্বার অফ টাইমস আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন। তাহলে আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি, লেট আস কনসিডার থ্রোয়িং অফ এ ডাই, অর্থাৎ একটা লুডুর ছক্কাকে থ্রো করা। এই যে এক্সপেরিমেন্টটা, এটা কি র্যান্ডাম এক্সপেরিমেন্ট হবে নাকি হবে না? তো দেখো, একটা লুডুর ছক্কাকে যদি আমরা থ্রো করি, লুডুর ছক্কাকে বলা হয় ডাইস, তো আমরা যদি এই ডাইসটাকে থ্রো করি তাহলে অল পসিবল আউটকামস কিন্তু আর নোন ইন অ্যাডভান্স, অর্থাৎ এই পরীক্ষায় কি কি ঘটনা ঘটবে তা কিন্তু আমরা আগে থেকেই জানি। কারণ এই পরীক্ষায় 6খানা ঘটনা ঘটতে পারে, 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, আর 6 পড়তে পারে। অর্থাৎ অল পসিবল আউটকামস আর নোন ইন অ্যাডভান্স, অর্থাৎ সমস্ত আউটকামসগুলো কিন্তু আমরা আগের থেকেই জানি। কিন্তু দেখো, একটা লুডুর ছক্কা বা ডাইসকে যদি থ্রো করি তাহলে একটা নির্দিষ্ট পর্যবেক্ষণের ক্ষেত্রে কোনটা পড়বে, 1 পড়বে, 2, 3, 4, 5, 6, কোনটা পড়বে সেটা কিন্তু প্রেডিক্ট করা যাবে না, আমরা আগের থেকে বলতে পারবো না। আমরা হয়তো ঘটনাগুলো জানি কি কি ঘটবে, একটা নির্দিষ্ট পর্যবেক্ষণের ক্ষেত্রে কোন আউটকামটা ঘটবে, কোন ঘটনাটা ঘটবে সেটা কিন্তু প্রেডিকশন করা যাবে না। আর দেখো, একটা ডাইসকে আমরা একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কিন্তু অসংখ্যবার এটাকে আমরা এই পরীক্ষাটা কিন্তু আমরা করতে পারি। তাহলে বুঝতেই পারছো, থ্রোয়িং অফ এ ডাই অর্থাৎ একটা লুডুর ছক্কাকে যদি আমরা ছুড়ে দেই তাহলে যে এক্সপেরিমেন্টটা হচ্ছে এটা কিন্তু অবশ্যই একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট। অথবা আমরা আরও যদি আরেকটা এক্সপেরিমেন্টের উদাহরণ বলি, যে থ্রোয়িং অফ এ কয়েন। দেখো, এখানেও এটাও কিন্তু যে হেড অথবা টেল পড়বে। একটা কয়েন থ্রো করার আগের থেকেই কিন্তু আমরা জানি যে কি কি সম্ভাব্য ঘটনা ঘটবে, হয় হেড পড়বে না হয় টেল পড়বে, যে কোনো একটা পড়বে। অর্থাৎ এই ঘটনাগুলো কিন্তু আমাদের আগের থেকেই আমরা জানি, আর নোন ইন অ্যাডভান্স, এই জন্য এই কথা বলছিলাম। এবং দেখো, যে একটা নির্দিষ্ট পর্যবেক্ষণের ক্ষেত্রে আমি যদি কয়েন একবার থ্রো করি তাহলে কোন ঘটনাটা ঘটবে সেটা কিন্তু আমরা প্রেডিকশন করতে পারবো না, হেড পড়বে না টেল পড়বে, যে কোনো একটা পড়তে পারে। আর কয়েনটাকে কিন্তু একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অসংখ্যবার কিন্তু আমরা একই রকমভাবে থ্রো করতেই পারি। অর্থাৎ কি বললাম, যে ইট ক্যান বি ডান ইনফাইনাইট নাম্বার অফ টাইমস আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন। দেখো, আমি যখন অঙ্ক পড়াই আমি পাশাপাশি কিছু ইংরেজি প্রতিশব্দ কিন্তু বলার চেষ্টা করি। এর কারণ একটাই, এরপর তোমরা যখন
উচ্চশিক্ষায় প্রবেশ করবে তখন কিন্তু তোমাদের ইংরেজি প্রতিশব্দগুলো দরকার হতে পারে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে কোনো একটা ম্যাথমেটিক্যাল টার্ম বলার পর তার ইংরেজি প্রতিশব্দটা বলার জন্য। তো যাই হোক, আজ তোমরা জানলে র্যান্ডাম এক্সপেরিমেন্ট কি। এবার আমরা পড়ব, তাহলে র্যান্ডাম এক্সপেরিমেন্ট আমরা জানলাম, এবার আমরা পড়ব ঘটনা কি। এরপরে আমরা পড়ব ঘটনা, ঘটনা বা ইভেন্ট। কোনো একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট করলে পরে তার যে পসিবল আউটকামস সেগুলো প্রত্যেকটি এক একটি ঘটনা। যদি আমরা একটা কয়েনকে থ্রো করি তাহলে কি কি ঘটনা ঘটতে পারে? হেড, আর একটা পড়তে পারে টেল। তো এগুলো কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা এক একটি ঘটনা। তাহলে আমরা ঘটনা কি জানলাম। এবার আমরা পড়ব, দেখো এরপরে আমরা পড়ব পরস্পর পৃথক ঘটনা। দেখো একটা কয়েনকে যদি আমরা থ্রো করি তাহলে হেড একটা ঘটনা এবং টেল একটি ঘটনা, এই দুটো ঘটনা কিন্তু পরস্পর পৃথক ঘটনা। তাহলে বুঝতে পারছো খুব সিম্পল ব্যাপার যে পরস্পর পৃথক ঘটনা, পরস্পর পৃথক ঘটনা কি। আর নিশ্চিত ঘটনা, নিশ্চিত ঘটনা, ধরো যে ঘটনাটি অবশ্যই ঘটবে সেই ঘটনাকে আমরা নিশ্চিত ঘটনা বলবো। যদি আমি বলি যে একটা ডাইসকে থ্রো করলাম, একটা লুডোর ছক্কাকে থ্রো করলাম, থ্রো করে বললাম যে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটি সংখ্যা পড়ার সম্ভাবনা কত। এখানে কিন্তু 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটি সংখ্যা পড়বেই পড়বে, অর্থাৎ এটা কিন্তু তাহলে একটা সার্টেন ইভেন্ট বা নিশ্চিত ঘটনা। এরপরে আমরা পড়ব সমভাবে সম্ভাব্য ঘটনা কি। যদি কোনো একটি পরীক্ষায় ঘটনাগুলো এমন থাকে যে প্রত্যেকটি ঘটনা ঘটার সম্ভাবনা সমান, যেমন যদি আমরা একটা কয়েনকে থ্রো করি তাহলে হেড পড়ার সম্ভাবনা এবং টেল পড়ার সম্ভাবনা দুটোই ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু সমান। এক্ষেত্রে এই দুটো ঘটনাকে আমরা বলতে পারি সমভাবে সম্ভাব্য ঘটনা। একই রকমভাবে যদি আমরা একটা ডাইসকে থ্রো করি, একটা লুডোর ছক্কাকে থ্রো করি, তাহলে 1 পড়ার সম্ভাবনা, 2 পড়ার সম্ভাবনা, 3 পড়ার সম্ভাবনা, 4 পড়ার সম্ভাবনা, 5 এবং 6 পড়ার সম্ভাবনা, এগুলো কিন্তু প্রত্যেকেই, এই 6টা ঘটনা প্রত্যেকেই কিন্তু সমভাবে সম্ভাব্য ঘটনা। এরপরে আমরা পড়ব স্যাম্পল স্পেস বা নমুনা দেশ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা পড়ব নমুনা দেশ বা স্যাম্পল স্পেস। একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট করলে পরে তার যে পসিবল আউটকামস, অর্থাৎ কোনো একটি সমসম্ভব পরীক্ষার সম্ভাব্য সকল আউটকামসগুলোকে নিয়ে, অর্থাৎ সমস্ত ঘটনাগুলোকে নিয়ে যে সেট তৈরি হবে, তাহলে আমরা তাকে বলতে পারবো, সেই সেটটাকে বলতে পারবো স্যাম্পল স্পেস অফ দ্যাট র্যান্ডাম এক্সপেরিমেন্ট, অর্থাৎ ওই সমসম্ভব পরীক্ষার। অর্থাৎ নমুনা দেশ হলো একটি সমসম্ভব পরীক্ষায় যে সমস্ত ঘটনাগুলি ঘটবে বা অল পসিবল আউটকামস, সম্ভাব্য সকল প্রকার ঘটনাগুলোকে নিয়ে যে সেট আমরা তৈরি করতে পারবো, সেই সেটটাকে বলা হবে নমুনা দেশ। যদি আমরা একটা উদাহরণ কনসিডার করি, ধরো আমরা একটা লুডোর ছক্কা বা ডাইস থ্রো করলাম, তাহলে কি কি পড়তে পারে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে এক্ষেত্রে এই যে আমরা একটা সেট তৈরি করলাম 1 থেকে 6 পর্যন্ত এই সংখ্যাগুলোকে নিয়ে, এটাই কিন্তু স্যাম্পল স্পেস বা নমুনা দেশ কার? আমরা থ্রোয়িং অফ এ ডাইস যেটা বললাম, অর্থাৎ লুডোর ছক্কা থ্রো করার যে এক্সপেরিমেন্টটা, র্যান্ডাম এক্সপেরিমেন্টটা, তার কিন্তু এটা স্যাম্পল স্পেস বা নমুনা দেশ। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্যাম্পল স্পেস একটা সেট অফ অল পসিবল আউটকামস অফ এ র্যান্ডাম এক্সপেরিমেন্ট। খুবই সহজ। এখন আমরা পড়ব সম্পূর্ণ বা এক্সহস্টিভ ইভেন্ট কি। তো কোনো একটি সমসম্ভব পরীক্ষায় 2 বা তার অধিক ঘটনাগুলো যদি এমন হয় যে কোনো একটি নির্দিষ্ট পর্যবেক্ষণের ক্ষেত্রে একটি ঘটনা অবশ্যই ঘটবে, অর্থাৎ আমরা যদি একটা উদাহরণ কনসিডার করি, ধরো আমরা একটা কয়েনকে থ্রো করলাম, আর হেড পড়ার সম্ভাবনাটাকে আমরা এ বললাম, হেড পড়ার ঘটনাটাকে আমরা এ বললাম, এবং টেল পড়ার ঘটনাকে আমরা
টেল পড়ার ঘটনাকে আমরা বি বললাম। অর্থাৎ আমরা থ্রোয়িং অফ এ কয়েন কনসিডার করলাম। আমরা থ্রোয়িং অফ এ কয়েন এই এক্সপেরিমেন্টটাকে, এই র্যান্ডম এক্সপেরিমেন্টটার কনসিডার করলাম এবং আমরা দুটো ঘটনা এখানে আমরা কনসিডার করলাম। এ হচ্ছে হেড পড়ার ঘটনা আর বি হচ্ছে টেল পড়ার ঘটনা। তাহলে দেখো, আমরা যদি এই থ্রোয়িং অফ এ কয়েন এই এক্সপেরিমেন্টটা যদি আমরা করি, তাহলে প্রত্যেকটি পর্যবেক্ষণের ক্ষেত্রে এ ঘটনা অথবা বি ঘটনার মধ্যে একটি কিন্তু অবশ্যই ঘটবে। তাহলে এই রকম এ ও বি কে এখানে আমরা সম্পূর্ণ ঘটনা বলবো। তাহলে তোমরা বুঝতে পারলে সম্পূর্ণ ঘটনা কি। এরপর আমরা পড়ব ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি বা সম্ভাবনার প্রাচীন সংজ্ঞা। এই সংজ্ঞাটাকে অনেক সময় ম্যাথমেটিক্যাল ডেফিনেশনও বলা হয়। ধরা যাক ই একটি র্যান্ডম এক্সপেরিমেন্ট এবং এ হচ্ছে এই র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে কানেক্টেড যে কোনো একটি ঘটনা। অর্থাৎ সমসম্ভব পরীক্ষা আমরা ই ধরলাম আর এ ধরলাম যে কোনো একটি ঘটনা যেটা কিনা এই র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে কানেক্টেড, সম্পর্কিত। ধরা যাক এস হচ্ছে এই র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস। তাহলে তোমরা জানো স্যাম্পল স্পেসে কিছু না কিছু পয়েন্ট থাকবে। ধরা যাক নাম্বার অফ এলিমেন্ট অফ এস, অর্থাৎ স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট আছে ধরলাম n। নাম্বার অফ এলিমেন্ট অফ দি স্যাম্পল স্পেস ইজ n, অথবা এখানে আমরা nই ধরা যাবে, কোনো অসুবিধা নেই। এই n মানে এখানে নাম্বার অফ এলিমেন্ট অফ এস, আর এই n মানে নমুনা দেশে যতগুলো বিন্দু আছে তার সংখ্যা। এই যে ঘটনা আমরা ধরলাম, এই একটা ঘটনা আমরা ধরলাম কানেক্টেড টু দিস র্যান্ডম এক্সপেরিমেন্ট ই, অর্থাৎ এই ঘটনাটি ই এক্সপেরিমেন্টের সঙ্গে সম্পর্কিত। তাহলে এই ঘটনার অনুকূলে কিছু বিন্দু থাকবে। তাহলে দেখো, যেহেতু ই র্যান্ডম এক্সপেরিমেন্ট বা ই সমসম্ভব পরীক্ষার সঙ্গে সম্পর্কিত, তাহলে ঘটনার অনুকূলে কিছু বিন্দু থাকবে। আমরা ধরলাম নাম্বার অফ পয়েন্টস ফেভারেবল টু দ্য ইভেন্ট এ, অর্থাৎ ঘটনার অনুকূলে বিন্দুর সংখ্যা m, ঘটনার অনুকূলে বিন্দুর সংখ্যা m। তাহলে প্রবাবিলিটি অফ অর্থাৎ ঘটার সম্ভাবনা তাকে আমরা প্রবাবিলিটি অফ এইরকম চিহ্ন দ্বারা প্রকাশ করি এবং ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী সংজ্ঞায়িত করা হয় কিভাবে, m/n, যেখানে অবশ্যই n কিন্তু নট ইকুয়াল টু 0। একটা উদাহরণ যদি আমরা কনসিডার করি, ধরো আমরা একটা ডাইসকে থ্রো করলাম। আমরা কি করলাম, একটা ডাইসকে থ্রো করলাম। তাহলে ডাইস থ্রো করলে দেখো স্যাম্পল স্পেস কি হবে, স্যাম্পল স্পেসে পয়েন্ট থাকবে 1 2 3 4 5 6। আমরা এখানে কি করলাম, থ্রোয়িং অফ এ ডাইস, অর্থাৎ লুডুর ছক্কাকে আমরা থ্রো করে দিলাম। তাহলে আমরা নমুনা দেশে কতগুলো বিন্দু পাবো, 6খানা বিন্দু পাবো। তার মানে নাম্বার অফ এলিমেন্ট অফ এস কিন্তু এখানে আমার 6। এবার ধরো আমরা একটা ঘটনার কথা বলবো। ধরো 2 এর গুণিতক একটা ঘটনা। এই ঘটনাটা কেমন ভাবে নিচ্ছি, 2 এর গুণিতক এই ঘটনাটাকে আমরা এ বলছি। তাহলে দেখো নাম্বার অফ এলিমেন্ট ফেভারেবল টু দ্য ইভেন্ট এ, অর্থাৎ ঘটনার অনুকূলে নমুনা দেশে কতগুলো বিন্দু আছে দেখো, 2 এর গুণিতক 2 4 এবং 6। তাহলে নাম্বার অফ পয়েন্টস ফেভারেবল টু দ্য ইভেন্ট এ, অর্থাৎ ঘটনার অনুকূলে বিন্দুর সংখ্যা কত আছে, সেটা কিন্তু আছে 3। অর্থাৎ 2 এর গুণিতক এখানে কতগুলো আছে দেখো, 2 4 6, 3টে আছে। তাহলে আমাদের ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী কি হবে, প্রবাবিলিটি অফ অর্থাৎ 2 এর গুণিতক পড়ার সম্ভাবনা কত হবে,
6 আর উপরে এই ঘটনার অনুকূলে বিন্দুর সংখ্যা 3, তার মানে 1/2। তাহলে আমরা যদি একটা ডাইসকে যদি থ্রো করি আর যদি বলি যে 2 এর গুণিতক পড়ার সম্ভাবনা কত, সেটা কিন্তু 1/2। তো বুঝতে পারছো যে আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী আমরা কিন্তু অঙ্ক করতে পারি। তবে এই ক্লাসিক্যাল ডেফিনেশন বা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন বা সম্ভাবনার প্রাচীন যে সংজ্ঞা, এটা কিন্তু এর কিন্তু অনেক লিমিটেশন আছে। যেমন এখানে এটা কিন্তু সব জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি না, কারণ দেখো এখানে আমার স্যাম্পল স্পেসটা কিন্তু ফাইনাইট হতে হবে, অর্থাৎ এটা কিন্তু ইনফাইনাইট হলে হবে না। এবং এখানে যে ঘটনাগুলো আমরা কনসিডার করেছি, অর্থাৎ স্যাম্পল স্পেসে যে ঘটনাগুলো, সব কিন্তু সমভাবে সম্ভাব্য ঘটনার ক্ষেত্রেই এই ক্লাসিক্যাল ডেফিনেশন অ্যাপ্লিকেবল। এমন ক্ষেত্র আমাদের আসবে যেখানে আমরা দেখব যে ঘটনাগুলো কোনো একটি র্যান্ডাম এক্সপেরিমেন্টের সঙ্গে কানেক্টেড যে ঘটনাগুলো থাকবে, সেগুলো কিন্তু সবসময় সমভাবে সম্ভাব্য হতেও পারে, আবার নাও হতে পারে। সমভাবে সম্ভাব্য ঘটনা যদি না হয়, তাহলে কিন্তু আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন বা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি আমরা কিন্তু প্রয়োগ করতে পারবো না। এবার আমরা একটু পড়বো যে কোনো একটি ঘটনার পূরক ঘটনা। তো ধরা যাক একটি ঘটনা, একটি ঘটনা, তাহলে এর পূরক ঘটনাটাকে আমরা অনেক সময় এরকম লিখি, অর্থাৎ সেটে যে কমপ্লিমেন্টের ধারণা আমাদের ছিল সেই একই রকম। অর্থাৎ এই ঘটনা দ্বারা যদি বোঝায় যে হেড পড়ার, অর্থাৎ এখানে দ্বারা যদি আমরা বলি যে হেড পড়ার ঘটনা প্রকাশিত হয়, তাহলে কমপ্লিমেন্ট দ্বারা কিন্তু বোঝাবে হেড না পড়ার ঘটনা, হেড না পড়ার ঘটনা। তো বুঝতে পারছো যে কোনো একটি ঘটনার বিপরীত ঘটনাকে বলা হয় পূরক ঘটনা। খুবই সহজ। তো একটু আগেই আমরা একটা ক্লাসিক্যাল ডেফিনেশনের সাহায্যে একটা অঙ্ক করলাম। ধরো আমরা বলেছিলাম যে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, হচ্ছে তার সঙ্গে কানেক্টেড একটি ঘটনা, এবং আমরা স্যাম্পল স্পেস ধরেছিলাম S, এবং আমরা ধরেছিলাম নাম্বার অফ এলিমেন্ট অফ S এটা n, এবং নাম্বার অফ পয়েন্টস ফেভারেবল টু দ্য ইভেন্ট আমরা ধরেছিলাম m, এবং আমাদের প্রবাবিলিটি অফ আমাদের ছিল কত, m/n। ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা বলি যে প্রবাবিলিটি অফ কমপ্লিমেন্ট, অর্থাৎ এই ঘটনার পুরো ঘটনা কি হবে, তাহলে কি আমাদের স্যাম্পল স্পেসে n পয়েন্ট তো থাকবেই, স্যাম্পল স্পেসে n পয়েন্ট থাকবেই, কিন্তু আমাদের কমপ্লিমেন্ট অর্থাৎ এই পুরো ঘটনার অনুকূলে কতগুলো বিন্দু আছে। তো আমরা ঘটনার অনুকূলে বিন্দু আছে m সংখ্যক আছে, আর টোটাল বিন্দু আছে n সংখ্যক। তাহলে n থেকে যদি m বাদ দেই, তাহলে যে পয়েন্টগুলো থাকলো বা হলো সেই পয়েন্টগুলো কিন্তু এর অনুকূলে নয়, সেই পয়েন্টগুলো হলো এই পুরো ঘটনার অনুকূলে। তাহলে পুরো ঘটনা ঘটার সম্ভাবনা কত হবে, n - m। তো এখান থেকে আমরা লিখতে পারি n দিয়ে যদি ভাগ করে দিই 1 - m/n, দ্যাট ইজ 1 মাইনাস, এটা মানে আবার কি প্রবাবিলিটি অফ ছিল, এই যে প্রবাবিলিটি অফ অর্থাৎ তাহলে এখান থেকে আমরা একটা সূত্র কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সূত্র, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন সম্ভাবনা তত্ত্বে ধরো একটি ঘটনা আর বি একটি ঘটনা, তাহলে এদের মধ্যে অন্তত একজন ঘটবে, এই ঘটনাটাকে আমরা ইউনিয়ন বি এই রকম চিহ্ন দ্বারা প্রকাশ করব। অর্থাৎ এইটা দ্বারা বোঝাচ্ছে যে এবং বি ঘটনার মধ্যে যদি প্রবাবিলিটি অফ ইউনিয়ন বি লিখি, সম্ভাবনা তত্ত্বে প্রবাবিলিটি অফ ইউনিয়ন বি মানে হচ্ছে যে এবং বি এর মধ্যে ইউনিয়ন মানে অর বি, অথবা বি অন্তত পক্ষে একজন ঘটবেই। প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি, বা একে অনেক সময় আমরা প্রবাবিলিটি অফ শুধু বি এরকমও লিখি, আর এটাকে অনেক সময় আমরা প্রবাবিলিটি অফ ইউনিয়ন বিটাকে আমরা প্রবাবিলিটি অফ প্লাস বিও লিখি, এটা কিন্তু সেম জিনিস। তো এইটা দ্বারা কিন্তু বোঝাচ্ছে যে দুটি ঘটনা একসঙ্গে ঘটার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি। আর প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, এটা মানে বোঝাচ্ছে প্রবাবিলিটি অফ ঘটবে
কিন্তু বি ঘটবে না। আর প্রবাবিলিটি অফ এ, এটা কিন্তু কমপ্লিমেন্ট বা বার, কমপ্লিমেন্ট বা বার। আমরা কমপ্লিমেন্টটাকে আমরা এরকমও লিখতে পারি অথবা আমরা এরকমও লিখতে পারি। তো এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে যে এ এবং বি দুটি ঘটনার একটিও ঘটবে না, এবং প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটা মানে বোঝাচ্ছে যে এ ঘটবে না কিন্তু বি ঘটবে, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে বি ঘটার সম্ভাবনা। এখানে এ এবং বি কোনোটাই ঘটবে না, এখানে শুধু এ ঘটবে। এখানে কিছু মাঝখানে কিছু দেয়নি, মানে কিন্তু প্রত্যেকটা ইন্টারসেকশন আছে, অর্থাৎ এ আর বি পাশাপাশি লেখা মানে সম্ভাবনা তত্ত্বে দুটি ঘটনা পাশাপাশি লেখা মানে বুঝতে হবে ইন্টারসেকশন আছে। তো আমরা অল্প অল্প করে পড়বো, এরপর কিন্তু এখান থেকেই আমি কন্টিনিউ করবো আবার। তো তোমরা যারা দেখছো তারা কিন্তু বিষয়গুলো ভালোভাবে ভিডিওটা বারবার দেখবে, এবং কোনো রকম অসুবিধা হলে তো বারবার বলেছি আমাকে ফোন করবে বা আমার সঙ্গে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, এবং আমি তোমাদের বারবার বলেছি তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। তোমরা আমার টেলিগ্রাম চ্যাটবোট @mycrazyclass এই চ্যাটবোটের সাহায্যে ডাইরেক্ট আমার সঙ্গে চ্যাট করতে পারো। যদি কোনো অসুবিধা হয় আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো, এবং পরবর্তী ক্লাস কিন্তু এখান থেকে শুরু হবে। তোমরা এই ভিডিওটা বারবার দেখবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। তো আজ এখানে শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে।